এই মুহূর্তে বাংলাদেশে যত চাঁদাবাজ, গডফাদার, সন্ত্রাস রয়েছে তাদের ত্রাস আমাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসছেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। মাগরিবের 20 মিনিট সময় আছে, আমরা নামাজ পড়তে যাব, দ্রুত কথা শেষ করে দিব। আপনাদের তো হাওড় এলাকা, আমি এই এলাকা আগে আসি নাই। কিশোরগঞ্জে ঘোরাফেরার জন্য অনেকে নাকি আসে, তো এবার রাজনীতির জন্য প্রোগ্রামের জন্য এসেছে, খুব ভালো লেগেছে। আজকে দুপুরবেলায় হলো বোয়াল মাছ খাইছি, বাইং মাছ খাইছি, ট্যাংরা মাছ খাইছি, পুঁটি মাছ খাইছি। এত সুন্দর আপনাদের এই কিশোরগঞ্জের এলাকা, এটা বাংলাদেশের সামনে তুলে ধরা প্রয়োজন যে বাংলাদেশের একটা খনিজ লুকিয়ে আছে, হলো সেটা হলো কিশোরগঞ্জ। পুরা বাংলাদেশ এসে দেখে যাও কিশোরগঞ্জে কি লুকিয়ে আছে। এই মিঠা পানির যে আপনারা মানুষ, অনেকেই কৃষি কাজ করেন, অনেকেই আপনারা সন্তানদেরকে বিদেশ পাঠান, অনেকে আবার এই কিশোরগঞ্জের মানুষ ঢাকা গিয়ে গার্মেন্টসে কাজ করে। তো আমি আপনাদের প্রাথমিক যে সমস্যা, এটা কয়েকটা কথা বলবো। প্রথমত, আমাদের যে বাংলাদেশের যে কৃষি ব্যবস্থা, এই কৃষি ব্যবস্থা বাংলাদেশের মানুষের অনুকূলে নয়, এটা ধ্বংস করে দেওয়া হয়েছে। আমার দাদাও একজন কৃষক ছিল, আগে আমাদের ঘরে বীজ থাকতো, মানে আমরা যেই ফসলটা উৎপাদন করতাম এটাকে সংরক্ষণ করে পরের বছর আমরা সেটা আবার রোপণ করতাম। হুট করে বাংলাদেশে ঢুকলো ভারতীয় বীজ, কীটনাশক যখন প্রয়োজন কৃষকের সেটাও পাওয়া যায় না। তো আপনারা কৃষিকাজের সাথে জড়িত, এটা কোনো সরকার কখনো নজর দেয় নাই। ইনশাল্লাহ আমরা যখন সরকারে আসব, এই কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন করব, যাতে হলো আমরা আর কোনো ভারতীয় বীজ দিয়ে হলো ধান উৎপাদন করতে না হয়। আমাদের যে সার ব্যবস্থা, এটা যাতে কোনো রাষ্ট্র থেকে নিয়ে আসতে না হয়। বাংলাদেশের সার ব্যবস্থা দিয়ে, বাংলাদেশের কৃষি বীজ দিয়ে ইনশাল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে। দ্বিতীয় একটা বিষয়, আপনাদের অনেক সন্তান যারা বিদেশে যায়, যারা মিডল ইস্টে অনেক বেশি যায়, আমি ওইখানে গিয়ে দেখেছি বাংলাদেশে একটা মানুষ 30,000 টাকা 40,000 টাকা স্যালারিতে জব করে বিদেশে, খুবই লো ক্যাটাগরি জব করে। দেশে আসলে অনেক ফুডুম ফাডুমগিরি দেখায়, সাদা সাদা জুতা পরে, কিন্তু বিদেশে খুব বাজে অবস্থা। তো আপনার সন্তানকে বিদেশ পাঠানোর আগে অনেক কষ্ট করে কলিজার টুকরাকে বড় করেছেন, অনেক কষ্টে থাকে বিদেশে, তাকে আপনি এখানে ড্রাইভিং শিখাইবেন বা মসজিদে আলেমদের কাছে পাঠাইবেন যে হুজুর তাকে একটু আরবি শিখাইয়া দেন। যদি যারা বিদেশে যাবেন, যদি শুধু আরবিটা শিখে যাইতে পারেন, 40,000 টাকার স্যালারি আপনি 80,000 টাকা পাইবেন। ওই স্যালারি দিয়ে মা বাপকে আরো ভালো রাখতে পারবেন। আর আপনার মা বাপ হিসাবে কর্তব্য হলো করিমগঞ্জে আপনার সন্তানের হাতে কোনো মাদক তুলে দিবেন না। আমাদের ভারতীয় মাদক ফেন্সিডিল, ইয়াবা বাংলাদেশের যুব সমাজকে নষ্ট করে দিতেছে। তাদেরকে ভালো পড়াশোনা করাইবেন এবং বিদেশে যখন পাঠাইবেন একটা যে কোনো স্কিল তাদেরকে শিখাইবেন, যে কোনো একটা কর্ম শিখাইবেন। বিদেশে গিয়ে তারা খুব বিপদে থাকে। আর বাংলাদেশে কিছু লম্পট অভদ্র গোষ্ঠী তো বৈশে আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। নেপালের লোকদের খোঁজ নিলাম, 2 লাখ টাকা হলে সৌদি আরবে যাইতে পারে, বাংলাদেশ হলো 10 লাখ টাকা লাগে। তো তাদেরকে জিজ্ঞেস করলাম এত টাকা লাগে কেন? বললো ভাই যারা রাজনীতিবিদ তাদেরকে আমরা ভোট দিয়েছিলাম, মনে করছিলাম আল্লামা, কিন্তু হলো ওদের ভিতরে যে এত ভেজাল এটা তো আগে টের পাই নাই। এইসব যারা ভেজাল্লা আছে, এই কিছু ভেজাল্লারা আমরা ভারতে বিদায় করে দিয়েছিলাম, মনে করেছিলাম যে বাংলাদেশটা মনে হয় আমরা এখন সুখে শান্তিতে থাকবো। এলাকায় কিছু সন্ত্রাসী ছিল, সবাইকে পুলিশ গ্রেপ্তার করেছে। এলাকাবাসী তো নিরাপদে সবাই বুক ফুলিয়ে চলতেছে যে আমাদের এলাকা নিরাপদ হয়ে গিয়েছে। আমরা দেখেন এখন ওই সন্ত্রাসীদের নামে নতুন সন্ত্রাসীরা আবির্ভূত হয়েছে, যেই সন্ত্রাসীরা রাতের বেলা সারা রাত এই যে ব্যবসায়ী ভাইরা ব্যবসা করে, রাতের বেলা সন্তানের জন্য কিছু টাকা পয়সা নিয়ে যাবে,
বউকে সকালে ফোন করেছে যে আজকে আমি বাজারটা নিয়ে আসব। রাতের বেলায় দোকানদারের কাছে গিয়ে হলো এইখানের কিছু সন্ত্রাসী উপস্থিত হয়। সারাদিন ব্যবসা করছো, কই যাও, আগে আমার চান্দার টাকাটা দিয়ে যাও। এটা চায় না আপনাদের কাছে? এরা কারা? এরা কি বিদেশ থেকে এসেছে? এরা বাংলাদেশি মানুষ, এরা এখানে বসবাস করে। এদের হলো বেহায়া যে বাংলাদেশের করিমগঞ্জের মানুষের পানি, মাটি, জল, বায়ু সবকিছু খেয়ে একজন হালাল ব্যবসা করে, তার রিজিকে কিভাবে সে গিয়ে হাটটা বসায়। এই ইলেকশনের সময় আমি হলো চাঁদাবাজি নিয়ে কথা বলেছি। কেন কথা বলেছি আজকে আপনাদেরকে কারণটা বলি। আপনি যদি জীবনে কর্ম করে খাইতে চান, দুইভাবে পারবেন। একটা হলো ব্যবসা, আর একটা হলো চাকরি, যদি বাংলাদেশে থাকেন। এর বাইরে তো কোনো ওয়ে নাই, নাকি আছে? নাই। তাহলে আপনি যদি ব্যবসা করেন, যদি চাঁদাবাজদেরকে চাঁদা দিতে হয়, যদি উল্টা পাল্টা মানুষকে ঘুষ দিতে হয়, তাহলে তো ভাই আপনি ব্যবসাটা ভালো মতন করতে পারবেন না। ব্যবসা ভালো মতন করতে না পারলে ব্যবসা প্রতিষ্ঠান বড় হবে না। বড় না হলে এই করিমগঞ্জের যে ছেলেটা পড়াশোনা শেষ করছে, 25 বছর বয়স হয়েছে, অপেক্ষা করতেছে, মা বলতেছে মেয়ে দেখে আসছি, তোরে বিয়ে করাবো, তুই চাকরি নেস না কেন? সে একটা চাকরি পায় না। প্রতিদিন রাত্রে গেলে আপনারা মা বাবা তাদেরকে বকা দেন যে এখানে যাযাবরের মতন ঘুরতেছো, আমার মাথার উপরে বসে আসো, একটা চাকরি নিতে পারো না। ওই ব্যবসায়ী ভাই তো ব্যবসাও বড় করতে পারে না, ওই ছেলেটাকে চাকরিও দিতে পারে না। আর ওই ছেলেটা যখন চাকরি করতে যায় কোনো চাকরি পায় না, কারণ চাঁদাবাজদের কারণে এখানে কোনো ব্যবসা করা যায় না। এই জন্য আমরা বলেছি বাংলাদেশে আমরা পরিবর্তন করতে চাই। এই পরিবর্তনের জায়গায় বাংলাদেশের সংস্কারের কথা বলে আমরা চিন্তা করেছি, চিৎকার করেছি। এই চিৎকার করতে করতে একটা সময় শহীদ ওসমান হাদি ভাইকে আমরা পাইলাম। শহীদ ওসমান হাদি ভাই রাজপথে দাঁড়ায় বলল যে বাংলাদেশে হলো আজাদির পথে চলতে হবে, ভারতের সাথে কোনো নেগোসিয়েশন করা যাবে না, আওয়ামী লীগরে দৌড়ায় দৌড়ায় হলো জেলে করতে হবে। ওসমান হাদি সবার কাছে শত্রু হয়ে গেল, সবাই তারে বলল পাগল। এই পাগল বলল আমি আমার জীবন দিব কিন্তু জুলাইকে দিব না। জুলাই হলো বাংলাদেশের আজাদির স্বপ্ন, জুলাই হলো আগামীর আপনার সন্তানের কর্মসংস্থানের ব্যবস্থা, জুলাই হলো বাংলাদেশের ব্যবসায়ীদের নিরাপত্তা, জুলাই হলো আপনার সন্তান যখন স্কুলে যায় তাওকে কেউ ধর্ষণ করবে না, জুলাই হলো বাংলাদেশে যারা পুলিশ ভাইরা আছে তারা আমাদেরকে নিরাপত্তা দিবে, জুলাই হলো বাংলাদেশে কোনো ভারতীয় লেসপেন্সার থাকবে না, জুলাই হলো বাংলাদেশে ভারতীয় দূষর, বাংলাদেশে যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে জাতীয় পার্টি নামে কোনো পার্টি থাকবে না। এই জুলাইয়ের স্বপ্ন দেখে যখন আজান দিয়েছে, ঠিক আছে আজানের পরে 2 মিনিট কথা বলে শেষ করে দিব, সবাই ধৈর্য ধরে দাঁড়াবেন।